Bismillahir Rahmanir Rahim. Welcome to online class BSc Honors Second Year. আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। কোভিড-19 মধ্যে তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা যেখানেই আছি সেই জায়গা থেকে সবাই ভালো থাকবো, নিজেরও তো ভালো থাকবোই, অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করব। আর বিশেষ করে সচেতনতাই হচ্ছে বড় কথা। আমরা সবাইকে সচেতন করব। বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করব, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার করব। সবার জন্য আমরা কি করব? দোয়া করব যেন সবাই করোনার মধ্যে আমরা ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আজ আমি তোমাদের সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের সাথে অনলাইনের লাইভে প্রথম ক্লাস, যারা প্রমোশন পেয়ে সেকেন্ড ইয়ারে উঠেছ তা নিশ্চয়ই অবশ্যই আনন্দে আছো। আনন্দ থাকাটাই স্বাভাবিক। আর তোমরা যেন এই আনন্দটাকে সর্বোপরি বহাল রাখতে পারো, সেটাই তোমাদের কাছে প্রত্যাশা করব। কারণ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, তারপর ফোর্থ ইয়ার, এই যে একটা চেন, এই চেনটাকে যদি তোমরা ভালো মতো নিজেদের মধ্যে রাখতে পারো ভালো রেজাল্ট করে, তাহলে তোমরা পরবর্তীতে কি করবে? ভালো একটা জায়গায় যেতে পারবে, ভালো একটা ভবিষ্যৎ গড়তে পারবে। তাই সময়গুলোকে নষ্ট না করে তোমরা নিয়মিত পড়াশোনা করবে আর অনলাইন ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। আজকে যদিও ক্লাসটা অনলাইন না হয়ে আমাদের সামনাসামনি হতো, তাহলে কি হতো? আরও বেশি ভালো হতো, প্রফুল্ল হতো, সবাই মজা করতাম, আরও অনেক ভালোভাবে আমরা ক্লাসটাকে নিতে পারতাম, তোমাদের সবাইকে একসাথে পেতাম, তাই না? যাই হোক, আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। তাই আমরা সেকেন্ড ইয়ার প্রথম ক্লাসটা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা যে কাজটা করব, অবশ্যই যেহেতু সেকেন্ড ইয়ারে উঠেছি, এখন আমাদেরকে তোমাদের সাথে পরিচিত হয়ে নিই, তাই না? অনলাইন ক্লাস পরিচালনায় আমি মোসাম্মদ ফেরদৌসী পারভিন, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। এবার আসা যাক, আমরা তো নতুন সেকেন্ড ইয়ারে উঠলাম, তাই না? নিউ কামার বলা চলে। তাহলে কি করতে হবে আমাদেরকে? বিষয়টা আমরা কোন বিষয়ে পড়বো বা কোর্সের নামটা কি সেটা আমাদেরকে জানতে হবে। আজকের কোর্সের নাম হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ারের যেটা প্রাণীবিদ্যা বা অ্যানিমাল ডাইভার্সিটি, যেটাকে বলে অ্যানিমাল ডাইভার্সিটি 2 কডেটস। এখন এই যে আমি কডেটস তোমাদের সাবজেক্টটা পড়াবো, এখানে আমাকে জানতে হবে এটা কি সাবজেক্টের কোড নাম্বারটা আমাকে অবশ্যই জানতে হবে। আমরা কিভাবে বলবো, কিভাবে পড়বো, কোন বইটা পড়বো, সেই বিষয়টা আমরা ডিসকাস করে নিয়ে আগে, তাই না? প্রাণীবৈচিত্র্য 2 কডেটস, অ্যানিমাল ডাইভার্সিটি 2 বা কডেটস, যেটা এটা হচ্ছে দ্বিতীয় বর্ষের সম্মানে ক্লাস। বিষয় কোড হচ্ছে 223101 বা 223101। বিষয় কোডটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বিষয় কোড ভুল হলে তুমি যদি ভালো রেজাল্ট করো, কিন্তু তোমার রেজাল্টটা ঠিকমতো আসবে না, কারণ বিষয় কোডে ভুল থাকলে মার্কস ক্যারি করবে না। তাই বিষয় কোডের বিষয়টা অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। এবার আসা যাক আমাদের সিলেবাস নিয়ে, কারণ আমরা যেহেতু নতুন, তাই না? আমাদের সিলেবাসটা অবশ্যই জানতে হবে যে আমরা কোন বেসিসে পড়াশোনা করব, কোন বই পড়বো, কি কি সাবজেক্ট আছে আমাদের সেকেন্ড ইয়ারে, সেই বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে। আমি তোমাদের এখানে দেখো সিলেবাসটা দিয়ে দিয়েছি। সিলেবাস যেটা আছে এটাকে আমি তোমাদেরকে সুন্দর করে সাইডে দিয়ে দিয়েছি। সিলেবাসে দেখো সুন্দর করে, এখানে তোমাদের 3টা পার্ট পড়তে হবে। একটা হচ্ছে বিষয় পার্টস কোড যেটা 223101, একটা সেটা হচ্ছে অ্যানিমাল ডাইভার্সিটি 2, যেটা আমি আজকে ক্লাস নিব তোমাদের সঙ্গে। আর একটা আছে হচ্ছে 223103, এটা কম্পারেটিভ অ্যানাটমি, এটা একটা পার্ট আছে। আর একটা পার্ট আছে এনভায়রনমেন্টাল বায়োলজি। 3টা পার্ট তোমাদেরকে সেকেন্ড ইয়ারে পড়তে হবে। আর এখানে আছে তোমার মেজর আর নন মেজর আছে বোটানি অ্যান্ড কেমিস্ট্রি। তার মানে কি তোমাদের এখানে 5টা হয়ে যাচ্ছে, তাই না? মেজর হচ্ছে 3টা আর নন মেজর হচ্ছে 2টা। এই বিষয়টা এখন আসা যাক সিলেবাসের। আমরা জানলাম কি কি বই। এখন আমরা বলবো, আমি তোমাকে যেটা বলবো তোমাদেরকে, সেটা কি বই পড়বো। সবাই যেহেতু বইটা আমাদের পড়তে হবে, তাহলে আমাদের বইটা সবার একই রকম হলে একরকম ভালো হবে। আরেকটা বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা যখন বই পড়বে
সব সময় দুইটা বই রাখার চেষ্টা করবে, কারণ একটা বই দেখে পড়লে সবাই একই রকম আমরা অ্যান্সার করব, কিন্তু যদি আমরা দুইটা বই অ্যানালাইসিস করে পড়ি বা কম্পেয়ার করে নোট করে নিজে থেকে পড়ি, কখনোই একজনের সঙ্গে আরেকজন মিল হবে না। সেক্ষেত্রে কি রেজাল্টটা কিন্তু ইজিলি ভালো হবে তার। একজনে তোমার খাতাটা যখন দেখবে আর যে একটা বই ফলো করেছে তার খাতাটা দেখবে, অবশ্যই তোমার মার্কটা সেখানে 1 মার্ক কি 2 মার্ক ক্যারি এমনিতেই করে যাবে। তাই আমি তোমাদেরকে উপদেশ দিব, এই মানে সেকেন্ড ইয়ারে প্রত্যেকটা সাবজেক্টে কি করব, দুটো করে বই রাখবা, কম্পেয়ার করে পড়াশোনা করবা। এখন আসা যাক আমরা কি বই কিনবো। অ্যানুয়াল ডাইভার্সিটি কোয়াড্রেটসে কি বইটা আমরা কোন বইটা পড়তে পারি? আমরা পড়বো হচ্ছে প্রফেসর KM আওরঙ্গজেব গ্রন্থকুটিরের কোয়াড্রেটস প্রাণী বিজ্ঞান, এটা একটা বই আছে। আরেকটা বই হলো, আমি যে বইটার চিত্র তোমাদেরকে দিয়ে দিয়েছি সেই বইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বইটা হচ্ছে একদম আমার কাছে আছে, এই যে এই বইটা কিন্তু আমরা সবার কাছে মোটামুটি বেশি প্রয়োজনীয়, কবির পাবলিকেশনের বইটা। আমরা এটাও কিনতে পারি, আবার ওই বইটা আমার কাছে থাকলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম, যদিও ওই বইটা অনেক ভালো, অনেক সুন্দর লেখা আছে, তাই আমরা এখান থেকে বইগুলো পড়ে নিব। আবার আছে পীযূষ কান্তিহরের কবির পাবলিকেশনের বই, প্রাণী বৈচিত্র্য 2 কড, এটাও একটা বই আছে। মানে তোমরা পড়তে পারো, তোমাদের কাছে রাখার জন্য দুইটা বই রাখবে। আর প্রশ্ন প্যাটার্নে যেটা হবে, প্রশ্ন প্যাটার্নে চলে আসি। আর এই অ্যানিমাল ডাইভার্সিটি 2 প্রথমে হচ্ছে MCQ থাকবে 10টা প্রশ্ন, তারপরে থাকবে 1 মার্ক করে। আর সেকেন্ড টার্ম যেটা হচ্ছে 5 মার্কের জন্য 5টা প্রশ্ন থাকবে 20 মার্ক, আর 5টা বড় প্রশ্ন থাকবে, সেখানে 10 মার্কে করে 5টা অ্যান্সার করতে হবে, টোটাল 80 মার্ক। আর হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য মার্কস থাকবে। যাই হোক, আমরা প্রশ্ন প্যাটার্নটা জানলাম, কোন বই পড়বো সেটা জানলাম, আর হচ্ছে কি বললো সিলেবাস সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল। এখন আসা যাক আমাদের ক্লাসে, নতুন ক্লাস। প্রথম ক্লাসটা আমরা একটু দেখে নিব, কারণ হচ্ছে আমরা যদি প্রথম ক্লাসটা সুন্দর করে যে মনের মধ্যে গেঁথে নিতে পারি, যে কোনো জিনিসের নতুন জিনিসের একটা আকর্ষণ থাকে, তাই না? আর এই আকর্ষণটাকে আমরা কি করব, ধরে রাখতে গেলে কি মনের মধ্যে একটা প্রফুল্ল থাকতে হবে। তাই আমি মনে করব তোমরা সবাই খুব আনন্দ সহকারে ক্লাসটা উপভোগ করবে। আর শুধু এই ক্লাস না, প্রত্যেকটা ক্লাসই তোমরা সুন্দর করে দেখবে। আর ক্লাসটা কি করবে, অবশ্যই তোমাদেরকে পড়তে হবে বাসায়, শুধুমাত্র একবার দেখলে হবে না, পড়াশোনা করতে হবে এবং কমেন্ট করে স্যারদেরকে জানাবে, যেন এটা ফিডব্যাক আমরা পাই। আমি আমার স্টুডেন্টের জন্য ক্লাস নিচ্ছি, অবশ্যই যেন এটা আমি ফিডব্যাক করবো, মানে কমেন্ট করবে তোমরা। অবশ্যই বুঝতে পারলে অবশ্যই, না বুঝতে পারলেও আমাদেরকে জানাবে, ঠিক আছে? এখন চলে যাই আমরা ক্লাসে, ঠিক আছে? সবাই একসঙ্গে আমরা ক্লাস করব। আজকের বিষয় অধ্যায় 1 বা চ্যাপ্টার 1, কনসেপ্ট অফ কোয়াড্রেট, লেকচার নাম্বার 1। কারণ এটা হচ্ছে বড় না, মিডিয়াম একটা চ্যাপ্টার, কিন্তু প্রথম যেহেতু অনেকের কাছে বই নাই, তাই যারা সবাই মিলে আমরা যদি বই কেনা হবে তখন আমরা ডিটেলস আলোচনা করব। আর আজকে যতটুকু পারি চেষ্টা করব তোমাদের সঙ্গে ডিসকাস করার। আর যে বিষয়টা হচ্ছে, যেহেতু লেকচারটা আমরা পুরোটাই দেখব, ভালো করে দেখব, যাদের বই নেই তারা 2-3 বার করে দেখবে, অনেকটা ভালো লাগবে। আর বইয়ের সঙ্গে কম্পেয়ার করে পড়বে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি তুমি অনেকটা অ্যাড করেও নিতে পারো। তারপরেও আমি তোমাদেরকে ক্লাসটা এমনভাবে নেওয়ার চেষ্টা করেছি যেটা হচ্ছে তোমরা যেন এখান থেকে পড়াটা পড়লেই আনসার করতে পারো। চলে আসছে আজকে মূল প্রতিপাদ্য বিষয়, মানে আজকের মেইন বিষয় আমি কি পড়াবো, কনসেপ্ট কোয়াড্রেটস। এখান থেকে পড়াবো আমি ভূমিকা বা ইন্ট্রোডাকশন, আর পড়াবো সংজ্ঞা বা ডেফিনিশন, আরেকটা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্যসমূহ বা ফান্ডামেন্টাল ক্যারেক্টার্স, বিশেষ বৈশিষ্ট্যসমূহ স্পেশাল ক্যারেক্টার্স। এই 4টা বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করব। চলো আমরা যে চ্যাপ্টারটা পড়ব বা যে বিষয়টা পড়ব তার সঙ্গে আমাদেরকে আগে পরিচিত হতে হবে। তাই তোমাদের পরিচিত হওয়ার জন্য পিকচার অফ কোয়াড্রেটস একটা পিক নিয়েছি। দেখো পিকচারের মধ্যে অনেক ছবি আছে। এই ছবিগুলো কিসের? এটা হচ্ছে আমরা এখানে নন কোয়াড্রেট আর কোয়াড্রেট, কিছু নন কোয়াড্রেট আছে, আর আমরা ম্যাক্সিমাম কোয়াড্রেট নিয়ে পড়াশোনা করব। সেই বিষয়টাকে আমি এই চিত্রের মাধ্যমে তুলে ধরেছি। এখানে কি আমরা ভার্টিব্রেট, ইনভার্টিব্রেট সবগুলাই পড়ব। 2টা চিত্রই কিন্তু দেওয়া আছে, দেখো, মানুষ, পাখি, সব কিছুই। কোয়াড্রেটা, অ্যামফিবিয়া, রেপ্টেলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া, এই সব ধরনের জিনিস আছে, কন্ডিস্থিস, অর্টিস্থিস, সব কিছুই আমরা এই নন কোয়াড্রেটস এর মধ্যে বা অ্যানিমাল ডাইভার্সিটির মধ্যে পাবো। সেই ছবিটা আমি এখানে জাস্ট উল্লেখ করেছি। এবার
এবার আমরা ধারণা নিব আসলে কডেটটা কি, তাই না? পৃথিবীটা অনেক বড়, আর এখানে অনেক ধরনের প্রজাতি, অনেক ধরনের প্রাণী, অনেক ধরনের মানে বিচিত্র ধরনের জিনিস পাওয়া যায়। তাই কডেটগুলোকে আলাদা করার জন্য আমাদের একটা ধারণা নিতে হবে। ধারণার জন্য আমরা কি করব, প্রথমে জিনিসটা জানবো এটা কোথায় পাওয়া যায়, কিভাবে উদ্ভব হয়েছিল, আর এর মানে কোথায় বা এর ফিনিশিং হলো, কতগুলো প্রজাতি আছে, এই সম্পর্কে ধারণা নিচ্ছি, ঠিক আছে? প্রাণী বৈচিত্র্য পৃথিবী ভরপুর। এই পৃথিবীর বিশাল প্রাণী ভাণ্ডার, লক্ষ লক্ষ প্রজাতির উপস্থিতি বিবর্তনের ধারাবাহিকতা সম্পন্ন হয়েছে। আমি আগেই বলেছি অনেক প্রাণী আছে, মানে এটা কি আলাদা করার মতো সময়টাকে বেছে নিতে হবে, কিভাবে সেটা আমরা ক্লাসিফিকেশনের মধ্যে বেঁধে নেব। আর সেটা কিভাবে, দেখো, প্রাণীর বসতি, আঙ্গিক গঠন, জীবনযাপন পদ্ধতি, স্বভাবের বিভিন্নতার প্রেক্ষিতে প্রাণী বৈচিত্র্য উদ্ভব ঘটেছে। মানে বিভিন্ন আমার বসতি যেটা থাকবে, আমার দেখতে কেমন, আমার জীবনযাপনটা কেমন হবে, এইসব আমার স্বভাবটা কেমন, এইসবের সব কিছুর উপরে পার্থক্য ধরবে। মানে পার্থক্যটা কেমন আসে, কেমন আমি আর আমার একই রকম দুটো সিমিলার মানুষ থাকলো, কিন্তু তার মধ্যে কি পার্থক্য আছে, এটা কে করবে? ক্লাসিফিকেশন করবে, তাই না? আমরা যদি মানে দেখা যাচ্ছে দুটো মানুষ একই রকম আছে, দুজনের নাম হচ্ছে ধর ফেরদৌসি, দুজনের নাম, কিন্তু আমার নামের মধ্যে যে ফেরদৌসি, তার নামটা কিন্তু এক হলো, কিন্তু আমাদের দুজনের বৈশিষ্ট্য কিন্তু আলাদা হবে। তাই পৃথিবীতে প্রাণীর আবির্ভাব থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যেসব প্রাণী সৃষ্টি হয়েছে তাদের মধ্যকার সম্বন্ধপরতার প্রমাণ করে তাদের উৎপত্তিগত যোগসূত্র। মানে আমরা কোথা থেকে উৎপত্তি হলাম সেখান থেকে হচ্ছে এর যোগসূত্রটা পাওয়া যাবে। বিজ্ঞানীরা যে ধারণা করেছে তার মানে কি হলো, বিজ্ঞানীদের ধারণার পৃথিবীতে প্রায় 50 লক্ষ থেকে 1 কোটি 5 থেকে 10 মিলিয়ন প্রজাতির জীব রয়েছে। এদের মধ্যে মাত্র 1.75 মিলিয়ন প্রজাতিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তার মানে দেখো কতগুলা, প্রায় 50 লক্ষ থেকে 1 কোটি, তার মধ্যে মাত্র 1.75 মিলিয়ন প্রজাতিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। শনাক্তকৃত জীবের মধ্যে প্রোটোজোয়া 6,500, নন কর্ডেট 10.5 লক্ষ এবং কর্ডেট প্রজাতির সংখ্যা 4,500। তার মানে দেখছো এই যে মানে প্রোটোজোয়া কয়টা, নন কর্ডেট কয়টা, আর কর্ডেট কয়টা, সবকিছু কিন্তু একটা সংখ্যা বের করা গেছে। নন কর্ডেট প্রাণীদের তুলনায় কর্ডেট প্রাণীর সংখ্যা একেবারেই নগণ্য। এভাবেই পার্থক্যগুলো বের করতে হয় আমাদেরকে। মেরুদণ্ডের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে বিজ্ঞানী ল্যামার্ক সর্বপ্রথম সর্বপ্রকার প্রাণী জগৎকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী বা ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেট নামক দুইটি বিভাগে বিভক্ত করেন। এখানে উল্লেখ্য ল্যামার্কই সর্বপ্রথম ভার্টিব্রেটের শব্দটি চয়ন করেছেন। বর্তমানে প্রাণী বিজ্ঞানে অনেক উৎকর্ষ সাধিত হচ্ছে, অনেক উন্নত হয়েছে। এটা হচ্ছে আমরা একের পর এক অ্যানালাইসিস করতে থাকি, যার কারণে সম্ভব হয়েছে। সঠিক গবেষণা ও পর্যবেক্ষণ আজকের প্রাণী বৈচিত্র্য মূলত দুটি ভাগে বিভক্ত। যদি আমরা গবেষণা না করতাম, সঠিকভাবে মানে পর্যবেক্ষণ না করতাম, তাহলে কিন্তু দুটো ভাগে আসতে পারতো না। আমরা অনেকটা গবেষণা করেছি বিধায় কিন্তু, আমরা না, ল্যামার্ক অনেকটা গবেষণা করেছিল বিধায় দুটা ভাগে আসতে পেরেছে। এক যথা হচ্ছে নন কর্ডেট, এক দুই হচ্ছে কর্ডেট, এই দুইটা ভাগে। এখানে যাদের নটোকর্ড, গ্রিক নটন, ব্র্যাক প্লাস এল কর্ডা কর্ড বা মেরুদণ্ড ভার্টিব্রেট কলাম কোনোটিও নেই, তাদেরকে কি বলে? নটোকর্ড বলা হয়। আচ্ছা, যাদের মেরুদণ্ড মানে নটোকর্ড নেই তাদেরকে মেরুদণ্ড নন কর্ডেট বলা হয়। আর এখন যাদেরকে অপরদিকে দেখা যায় কি হয়, কর্ডেট কারা? অপরদিকে যাদের জীবনে যে কোনো পর্যায়ে নটোকর্ড থাকবে এবং পরবর্তীতে সেটি অদৃশ্য হয় এবং অপরিবর্তিত অবস্থায় থেকে যায়। কি হবে? নটোকর্ড থাকবে, পরবর্তী সেটা অদৃশ্য হয়ে যাবে বা অপরিবর্তিত অবস্থায়, এর কোনো পরিবর্তন হবে না, অথবা কশেরুকার সমন্বয়ে গঠিত মেরুদণ্ডে পরিণত হয়, তাদেরকে বলা হয় কর্ডেট। আমরা বিশেষ করে মানুষের কথা চিন্তা করো, আমাদের মানে পিছনে যে একটা ব্যাকবোন আছে, বড় একটা মেরুদণ্ড আছে, সেটা কিন্তু একটার পর একটা সাজানো। এটা কিন্তু ছোট থেকে কি হয়, মানে মানে অপরিপক্ক অবস্থা থাকে, আস্তে আস্তে এটা পরিপক্ক হয়, পরিণত অবস্থায় পরিণত হয়, তাই না? আর এটার উপর বিল্ড করে কিন্তু আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি। তার জন্য কেউ বলেছে যে কোনো পর্যায়ে নটোকর্ড থাকে, পরবর্তী সেটি অদৃশ্য হয় বা অপরিবর্তিত অবস্থায় থেকে যায়, অথবা কশেরুকার সমন্বয়ে গঠিত মেরুদণ্ডে পরিণত হয়, তাদেরকে বলা হয় কর্ডেট। প্রাণী জগতের পর্বগুলোর মধ্যে কর্ডেট ব্যতীত সব পর্বের প্রাণীরাই অমেরুদণ্ড। আর কর্ডেট বা
মেরুদণ্ডী প্রাণীর সংখ্যা তুলনামূলক কম। কর্ডেট প্রাণীদের পর্বের নাম হচ্ছে কর্ডাটা, এল কর্ডা বা কর্ড। বুফার 1880 মধ্যে কর্ডাটাকে প্রোটোকর্ডাটা এবং ভার্টিব্রেটার এই দুটি উপপর্বে বিভক্ত করেন। এখানে যেসব মেরুদণ্ডী প্রাণীর সাথে প্রকৃত মেরুদণ্ড বিশিষ্ট প্রাণীর সমান্তরালতা রয়েছে সেই সব মেরুদণ্ডবিহীন প্রাণীগুলোকে প্রোটোকর্ডাটা বা অমেরুদণ্ডী কর্ডাটা বলে। অপরদিকে যাদের প্রকৃত মেরুদণ্ড রয়েছে তাদেরকে ভার্টিব্রেটা, মানে যাদের মেরুদণ্ড নাই বা মেরুদণ্ডবিহীন তাদেরকে হচ্ছে প্রোকর্ডাটা বা অমেরুদণ্ডী, মানে ইনভার্টিব্রেটা বা প্রোটোকর্ডাটা বলে। তিনটা, ঠিক আছে। আর সেম অপরদিকে হচ্ছে যাদের মেরুদণ্ড আছে তাদেরকে ভার্টিব্রেটা বা মেরুদণ্ডী কর্ডাটা বা ইউরোকর্ডাটা বলে। তিনটা করে অপশন থাকতেছে। দেখো, যদি একটু ডিপলি আমরা ক্লাসটা দেখি তাহলে কিন্তু ক্লিয়ার করে বুঝতে পারবো। একবার বুঝতে না পারলে আমরা সেকেন্ড টাইম আবার একটু ভালো করে দেখব। অ্যাসিডিয়া, ব্যাঙ্কোস্টোমাটা, অ্যাম্ফিওসেক্সাস প্রভৃতি সামুদ্রিক প্রাণী অমেরুদণ্ডী কর্ডাটার উদাহরণ। যেমন আমি আগেই বলেছিলাম, আমি একটা চিত্র দিয়েছি প্রথমে, আমরা যে ক্লাসটা নিব সেটার উপরে। মাছ, বুফো যেমন ল্যাবিওরহিতা, উভয়চর হচ্ছে বুফো, সরীসৃপ হচ্ছে হেমিডাক্টিলাস, পাখি যেমন কলম্বিয়া অ্যাভিস, স্তন্যপায়ী হচ্ছে হোমো সেপিয়েন্স। প্রকৃত মেরুদণ্ডী কর্ডাটার উদাহরণ আমরা কিন্তু কি কর্ডাটা কি হচ্ছে অস্টিথিস, কন্ডিথিস, অ্যামফিবিয়া, অ্যাভিস, রেপ্টিলিয়া, ম্যামালিয়া, এইসব জিনিসগুলো আমরা পেয়ে যাব। পরবর্তী ক্লাসগুলো যখন পড়বে তখন এগুলো প্রত্যেকটারই ডিটেলস হয়ে আসবে। এবার আসা যাক ডেফিনিশনে। কর্ডাটা কি? আমি আগে যে জিনিসটা বলেছি সেই জিনিসটা এখানে একটু সাজিয়ে বলা, আর কিছুই না। যেসব প্রাণীদের জীবনের কোনো পর্যায়ে বা সারা জীবন নটকট বিদ্যমান থাকে, অথবা যাদের দেহ ভ্রূণীয় নটকট পরিণত প্রাণীতে মেরুদণ্ডে পরিণত হয়, এবং যাদের দেহে ভ্রূণীয় বা পরিণত অবস্থায় গলবীয় ফুলকারন্ধ্র, পৃষ্ঠ ফাঁপা স্নায়ুরজ্জ উপস্থিত থাকে, তাদেরকে কর্ডেট বলা হয়। অধিকাংশ কর্ডেটস প্রাণীদেহে সুগঠিত মস্তিষ্ক এবং অন্ত ও বহিঃকঙ্কাল বিদ্যমান থাকে। এখন আসা যাক হচ্ছে বৈশিষ্ট্যের ক্ষেত্রে। আমরা যে ফান্ডামেন্টাল ক্যারেক্টারসটা দেখব সেটা কেমন, তিনটা জিনিসের উপর ডিপেন্ড করবে। এটা তিনটি মৌলিক ও সুস্পষ্ট বৈশিষ্ট্য দ্বারা কর্ডেটস প্রাণীদের অন্যান্য সকল পর্বের প্রাণীদের থেকে পৃথক করা সহজ। সুগঠিত মস্তিষ্ক এবং অন্ত বহিঃকঙ্কাল বিদ্যমান। আমি আগে এই কথাটাই উল্লেখ করেছিলাম, সেটাই কিন্তু জাস্ট এটাকে টিপস হিসাবে হাইলাইট করার জন্য আমরা এটাকে প্রথমেই দিয়ে দিচ্ছি। তিনটি সুস্পষ্ট বৈশিষ্ট্য দ্বারা কর্ডেট প্রাণীদেরকে অন্যান্য সকল পর্বের প্রাণী থেকে পৃথক করা সহজ। সুগঠিত মস্তিষ্ক ও অন্ত বহিঃকঙ্কাল বিদ্যমান। কি মিল আছে? একটু ব্যাকে দেখে দিমা যে অবশ্যই মিল থাকবে। মৌলিক ও বৈশিষ্ট্য তিনটা হলো, এক হচ্ছে নটকট, 2 নম্বর হচ্ছে পৃষ্ঠ ফাঁপা স্নায়ুরজ্জ, 3 নম্বর হচ্ছে গলবিল ফুলকারন্ধ্র। আমরা যে কর্ডাটার একটা ক্লাসিফিকেশন মানে ডেফিনেশন দিলাম তার মধ্যে ডিটেলস এটা আছে। এটা ওই মানে ডেফিনেশন থেকেই এই তিনটাকে বের করে নেওয়া হয়েছে। এখন এটাকে আমরা ডিটেলস করব। নটকট যেটা সকল প্রকার কর্ডেট প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ সকল কর্ডেট প্রাণীর ভ্রূণ অবস্থায় আর্চিন্ট্রন এর পৃষ্ঠদেশে ভাঁজ হয়ে দণ্ডের ন্যায় নলাকার যে অংশ তৈরি করে তাকে নটকট বলে। আমি একটা ছবি দিয়ে দিয়েছি, দেখো ছবিতে দেওয়া আছে নটকট দেওয়া আছে, ডরসাল হলো নার্ভ কর্ড দেওয়া আছে, পোস্ট অ্যানাল টেল দেওয়া আছে, আর হচ্ছে ফ্যারেঞ্জাল স্টিলস দেওয়া আছে। আর এই চিত্র থেকে যে তিনটা ভাগ করেছি, নটকট, পৃষ্ঠফ্যানাজ্য এবং হচ্ছে গলবীয় তন্ত্র, এই তিনটা জিনিস দেখো দেওয়া আছে। ফার্স্ট নটকট আসছে, নটকট চিহ্নটা দেখো, পিছনে যে ফুলকা আছে ওখানে একটা কফি কালার না, কফি কালার হালকা কালারটা দেওয়া আছে, ওটা দিয়ে ওটার সঙ্গে মিলিয়ে দেখো। সকল প্রকার কর্ডেট প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য এটা, সকল কর্ডেট প্রাণীর ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশের ভাঁজ হয়ে দণ্ডের ন্যায় নলাকার ভাঁজ হয়ে আছে, হালকা একটু কিন্তু লম্বা নলাকার দণ্ডের মতো একটা জিনিস আছে, সেটি হচ্ছে আমাদের নটকট। বড় গহ্বর যুক্ত নটকট ডাল কোষের সমন্বয়ে নটকটটি গঠিত, যেমন এটা উদাহরণ হচ্ছে ব্যাঙ্কোস্টোমাটা, অ্যাসিডিয়া ইত্যাদি। এগুলো কি হচ্ছে যখন আমরা কাটবো, যখন এগুলাকে আমরা ডিসেকশন করতে যাই, তখন কিন্তু এই জিনিসটা আমরা তোমাদেরকে দেখাতে পারবো। যখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে তোমরা এই জিনিসগুলো অবশ্যই একটু দেখে নিবে, আর নিজে থেকে যেটা দেখতে পাবে সেটাই মনে থাকবে বেশি। হলোডরসাল নার্ভ কর্ড, এটা কি? আমি আর একেবারে নটকট, তখন তার উপরে আরেকটা দেখো পাতলা একটা গেছে নার্ভ গেছে, সেটা হচ্ছে হলোডরসাল নার্ভ কর্ড।
কর্ডেটা পর্বভূত প্রাণীদের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে এটা চিহ্নিত। পৃষ্ঠদেশের অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর বিস্তৃত ফাঁপা নলাকার দীর্ঘ স্নায়ুরজ্জ উল্লেখ করা হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হিসাবে এটি ভ্রূণের একটোডার্ম থেকে কি হয়েছে উৎপত্তি লাভ করেছে এবং নটোকর্ডের উপরে অবস্থান। আমরা যে নটোকর্ডটা আছে এর আগে যে দেখালাম নটোকর্ড, তার উপরে এটা অবস্থান। নটোকর্ডেও যদি এমন হয় মনে নাই কিন্তু আমার লিখতে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা নটোকর্ডের উপরে এর অবস্থান, এটা বললে কিছুটা হলে ধারণা থাকবে যে তুমি হয়তো কিছুটা এটা জানো। তাই অবশ্যই পড়ার সময় এই জিনিসটা চিত্রটা সামনে রাখবে, তাহলে তোমার জন্য এটা মনে রাখতে সুবিধা হবে। এখন আসছে তৃতীয় নাম্বার, ফ্যারেঞ্জিয়াল গিলস, ফুলকাজরন্ধ্র যেটা। এটা দেখো নিচের দিকে আমরা বিশেষ করে তিমি মাছ বা যারা সমুদ্রে দেখছো শার্ক কিংবা হাঙ্গর, আমরা প্র্যাকটিক্যালে ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যালে অংশে এই জিনিসগুলো দেখা যায় বা মিউজিয়াম স্পেসিম্যানে হাঙ্গরের ছোট থাকে, সেই গিলগুলা সাইড থেকে দেখে এই সাইড থেকে দেখা যায় পাঁচটা ছোট ছোট চারটা এরকম করে একটা দাগ থাকে, যেটা দিয়ে ওরা পানিটাকে বের করে দেয় কিংবা কোনো কিছু বের করতে নিতে সাহায্য করে। সেই জিনিসটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল গিল বা ফুলকারন্ধ্র। তাহলে কি হচ্ছে, প্রাণীদের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হিসাবে গলবীয় ফুলকারন্ধ্র সব কর্ডেটসের ভ্রূণ অবস্থায় উপস্থিত থাকে। ফুলকারন্ধ্র কিন্তু গলবীয় প্রাচীর এই সাইড থেকে থাকবে। দেখুন মাছটা যখন এরকম উঁচু হয়ে থাকে দেখবে সাইডগুলোতে থাকবে, এই সাইডে দেখবে এরকম খাস খাস কটা 4 থেকে 5টা 5 থেকে 7 জোড়া কোন থাকতে পারে, এরকম এরকম দাগ দিতে হবে, দুই পাশে থাকে। এটা যখন হা করে তখন ওর মধ্যে পানি ঢুকে এবং যখন মুখটা চাপা দিবে তখন ওর ভিতর থেকে পানিটা বের হয়ে যাবে। সেক্ষেত্রে কি হচ্ছে, ফুলকাটা ওর মধ্যে ছাঁকুনি হিসাবে যেটা থাকবে এর ভিতর থেকে যায়। তাই বলা হয়েছে গলবীয় ফুলকারন্ধ্র সব কর্ডেটসের ভ্রূণ অবস্থায় উপস্থিত থাকে। ফুলকারন্ধ্রগুলো গলবীয় প্রাচীরে জড়াবদ্ধ অবস্থায় থাকে, মানে দুই পাশে থাকবে, এক পাশে না। যেহেতু ফুলকাটা একই সাইজে থাকবে, আমরা চিন্তা করে যখন আমরা বাসা বানাই তখন কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয়, বাসার যে ভিতরে রুমের যে রুম থাকে সেই রুমের মধ্যে কি থাকে, ভেন্টিলেটর থাকে। খেয়াল করছো কি তোমরা, বাসায় যারা আসো তারা অবশ্যই খেয়াল করো ভেন্টিলেটরটা কি একটা ভেন্টিলেটর সঙ্গে আরেকটা ভেন্টিলেটর সরাসরি দেওয়া হয়, কারণ দুইটা পাশ একসাথে, যেন ওই দিক থেকে যেটা বাতাসটা ঢুকবে ভিতর সাইড থেকে সেই বাতাসটা যেন বের হতে পারে, এর জন্য কি সমান করে এরকম একই স্টেপে দেওয়া থাকে। বাহিরে যে বাতাসটা পেয়ে এদিকে যেন ভিতরে পাশে বের হতে পারে। সেম এটা হচ্ছে ফুলকার কাজও তাই, আমাদের ভিতরে যে পানিটা যাবে, যে জিনিসটা যাবে, দুই পাশটা থেকে একইভাবে বের হয় এবং সাহায্য করে তাদের। এতেও হবে কি শরীরের ক্ষেত্রে তাদের সব পানিগুলো বের হয়ে যায়। এর মধ্যে বহিঃপরিবেশের সাথে দেখি প্রাণীর সংযোগ রক্ষা করে, বাহিরের সাথে তাদের বাহিরের যে আবহাওয়া সেই আবহাওয়ার সাথে তারা এটা পরিবেশটাকে নিয়ন্ত্রণ রাখে। তাহলে আমরা 3টা বৈশিষ্ট্য জানতে পারলাম, কি কি, কর্ডেট, আর হচ্ছে ফুলকারন্ধ্র, আর হচ্ছে গলবীয় অন্ধ্র, 3টা। এই 3টা মনে রাখলে বুঝতে পারবে ক্লাসিফিকেশনটা সহজ হয়ে যাবে। এখন আসি মৌলিক বৈশিষ্ট্য, যে স্পেশাল বৈশিষ্ট্য যেটা বিশেষ, আমরা এই বিশেষ বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়বো, আর এটা ভালো করে পড়তে হবে, কারণ দেখো এখানে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জানা দরকার। বিশেষ বৈশিষ্ট্যগুলো নিম্নে উল্লেখ করা হলো, দেখো কি কি। 1, লেজ বা ট্রেল, খন্ডায়ন বা সেগমেন্টেশন, সিলম, হৃৎপিণ্ড বা হার্ট, কঙ্কাল হবে, তাই না? যদি তোমার ক্লিয়ারনেস ধারণা থাকে তবে তোমরা অবশ্যই লিখতে পারবে। আজকে এই পর্যন্তই আমরা ক্লাস করব, আর পরবর্তীতে আমরা ডিটেলস ক্লাসে যাব। তাহলে হবে কি, বিশেষ আমরা বই কেনার পরে বইয়ের সঙ্গে সঙ্গ দেখে আমরা ক্লাসগুলো করলে ভালো হবে। তোমাদের জন্য যে বিশেষটা আমি বলবো সাজেশন আমার ক্ষেত্রে, সকল তোমাদের যা সমস্যা হোক না কেন, তোমরা যেটা বুঝতে পারোনি এটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে অবশ্যই আমার এই লিঙ্কটাতে জানা, তোমাদের মধ্যে যে অনেকে বুঝতে পারবে যে না আমার ওটা সার্চ জেনে আছে, এ জেনে আছে, এটা হবে না, এটা আমার পার্সোনাল একটা বিষয়। সেখানে তোমরা মতামত দিবা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বুঝতে না পারলে যে ফিডব্যাক দিলে আমার কাছে ভালো হবে, কারণ আমি বুঝতে পারবো আমার স্টুডেন্ট কতটা নিতে পারছে। আর যদি ফিডব্যাক না দাও সেক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। আমি আমার মতো ক্লাস নিয়ে যাব, বাট বুঝতে পারবো না আমার স্টুডেন্ট বুঝছে কিনা, তাই না? অবশ্যই তোমরা ফিডব্যাক জানাবে লিঙ্কের মাধ্যমে।